কেমিক্যাল নিয়ে আমরা যখন কথা বলি এটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা নিয়ে অনেক কথা হয়, স্পেশালি কেমিক্যাল স্টোরেজের থেকে যেসব ফায়ার ইনসিডেন্ট হয়েছে বাংলাদেশে, এইখানে আপনারা আসলে কিভাবে আপনাদের সেফটি সিকিউরিটি মেজার করেন? লোকাল টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বড়। আমাদের বাংলাদেশের কোন স্ট্রেংথের কারণে আমরা ইকোনমিক্যালি গ্রো করবো, ওয়ার্কফোর্স, আওয়ার ন্যাচারাল রিসোর্সেস। সো সেম জিনিসটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যেমন খাটে আমার কেমিক্যাল ইন্ডাস্ট্রি। তো এখানে আমরা যে জিনিসগুলো ভালো, আমরা ল্যাবরেটরি অ্যান্ড টেস্টিং মেশিনে ভালো। সো ডিজিটাল প্রিন্টিং ইকুইপমেন্ট অ্যান্ড ইঙ্কে উই আর দি লার্জেস্ট ইন বাংলাদেশ। আমি ইনসেন্টিভ চাইবো, আমি এক্সপোর্ট করলে ইনসেন্টিভ চাইবো, কিন্তু আমি যদি না আমি এক্সপোর্ট করবো না, আমি লোকালি সেল করবো। বাট তুমি জাস্ট ফিনিশ প্রোডাক্ট ইম্পোর্টের এগেনস্টে আমি যেন লোকালি ম্যানুফ্যাকচার করতে পারি, এটা আমাকে ক্রিয়েট করা। আমাদের দেশে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি ইজ দ্য মোস্ট রেগুলেটেড ইন্ডাস্ট্রি। গভর্নমেন্ট ছাড়াও বায়াররাই অনেক প্রেশার দেয় এবং সেম জিনিসটা আমাদের উপরেও এফেক্টেড। ইফ আই আস্ক ইউ যে টপ 3 আস্ক from government, from regulators as policy support to your industry, সেটা কি হতে পারে? As a manufacturer আমি বলবো যে প্রবলেমটা হচ্ছে if you want to manufacture something, the setting up time of a factory is very long, even if you have land, but আপনার all licensing process uncertainty খুব বেশি। আমরা বাংলাদেশে কোনো প্ল্যানিং করে বলতে পারি না কবে আমি অপারেশনে যাব, তবে এটা কিন্তু ফরেন ইনভেস্টররা খুব বড় করে দেখে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে, আরও যদি স্পেসিফিক্যালি বলতে হয় টেক্সটাইল কেমিক্যাল এবং এই সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট টেক্সটাইল কেমিক্যাল কোম্পানি ডাইজিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আমানুর রহমান। থ্যাংক ইউ ভাইয়া আমাদের পডকাস্টে আসার জন্য। সো আমি ভাইয়ের সাথে কথা শুরু করার আগে একটু ব্যক্তিগত স্মৃতিচারণ করতে চাই। আমরা যখন ফাইনাল ইয়ারে পড়তাম, উই মেড আ লিস্ট অফ সাকসেসফুল বুয়েটের এন্টারপ্রেনার্স, আমরা ওনাদের কাছে যেতাম, কথা বলতাম। সো আমি অনেকবার ভাইয়ের পল্টনের অফিসে গিয়েছি এবং আমার মনে আছে আমরা যখন কোরবানির হাটের ব্যবস্থা করলাম, ভাইয়ের কাছে আমরা একবার গরুও বিক্রি করেছিলাম। সো মানে ভাইয়ের সাথে আমার এই এন্টারপ্রেনারিয়াল লাইফে বেশ কয়েকবার ইন্টারাকশন হয়েছে এবং আই রিসিভড আ লট অফ মেন্টরশিপ একবার আর্লি ডেজে। সো থ্যাংক ইউ ভাইয়া। না, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস ভাইয়া। আমিও তো তোমাকে দেখি, ফলো করি, তোমার যে এন্টারপ্রেনার হওয়ার যে চেষ্টা এবং যে তাড়না, সেটা দেখে ভালো লাগে। থ্যাংক ইউ। সো আজকে আমরা যদি আমাদের আজকের পডকাস্ট বা এই রিলেটেড টপিকে যাই, আমি প্রথমে একটু ডাইজিন গ্রুপ সম্বন্ধে সবাইকে একটা ব্রিফ আইডিয়া দিতে চাই। সো 1984-এ ডাইজিন গ্রুপ শুরু হয়েছিল। সো একটু যদি জার্নিটা বলেন আজকে পর্যন্ত সংক্ষেপে। 1984-এ ডাইজিন গ্রুপ এস্টাবলিশ করেন আমার বাবা মোহাম্মদ মিজানুর রহমান। উনি বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আছেন 1973 থেকে। ওকে। So alhamdulillah, he's still working. He's 76-year-old but fully working. He's still leading us as the chairman of the group, right? So উনি কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করেছেন একটা ফ্রেঞ্চ ইউকে কোম্পানিতে। পরবর্তীতে 1984-এ ওই কোম্পানিটা যখন মার্জ হয়ে যায় অন্য কোম্পানির সাথে, উনি নিজের বিজনেস শুরু করেন 1984-এ। আর উনি শুরু থেকেই চেষ্টা করতেন যে কিভাবে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে কস্ট এফেক্টিভ কেমিক্যাল সলিউশন দেওয়া যায়। কস্ট এফেক্টিভ মানে শুধুমাত্র বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানির হাই প্রাইস কেমিক্যাল না, কীভাবে লোকালি ভ্যালু অ্যাড করে আরও কম কস্টে এফেক্টিভ জিনিস দেওয়া যায়। এইভাবেই উনি কেমিক্যাল ম্যানুফ্যাকচারিংও শুরু করেন 1990-তে। উনি অনেক স্টিল বাংলাদেশে ওনাকে পায়োনিয়ার ধরা হয় নিট ডাইং, গার্মেন্ট প্রিন্টিং, গার্মেন্ট ওয়াশিং, বিভিন্ন সাবসেক্টর অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যেখানে উনি নতুন কেমিক্যাল, নতুন টেকনোলজি ইন্ট্রোডিউস করছিলেন সেই 80s এবং 90s-এ। উনি দেখা গেছে যে রিঅ্যাক্টিভ ডাইজ ইন্ট্রোডিউস করেছেন ইন্ডিয়া থেকে ফার্স্ট, চায়না থেকে ফার্স্ট রিঅ্যাক্টিভ ডাইজ উনি ইন্ট্রোডিউস করেছেন 2003-তে। সো এই যে ওনার এই লিডারশিপ থিঙ্কিংগুলো আমাদেরকে এখনও চালিয়ে নিয়ে যায় যে কীভাবে আমরা আমাদের ফিউচারকে চেঞ্জ করবো, চেঞ্জ ম্যানেজ করবো। এটাই আমাদের বলতে পারেন যে হিস্ট্রি। রাইট। সো আমরা যদি মানে টেক্সটাইল কেমিক্যাল নিয়ে কথা বলি, সো বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটার গ্রোথ, এটা কীভাবে ফরেন আর্নিংস আনে, আমরা সবাই এটার ব্যাপারে জানি। সো টেক্সটাইল ইন্ডাস্ট্রির মানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টগুলোর একটা হচ্ছে কেমিক্যালস। সো ওই টেক্সটাইল কেমিক্যালের মার্কেটটা আসলে কত বড়, এটা সম্বন্ধে একটু যদি আইডিয়া দেন। কেমিক্যাল অ্যাজ এ হোল আপনি জানেন যে সকল ইন্ডাস্ট্রিতে কেমিক্যাল লাগে, ইভেন ফুড ইন্ডাস্ট্রিতেও লাগে। সো টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমরা যেটা এস্টিমেট করি, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে
বেসিক কেমিক্যাল লাগে, আর একটা লাগে কিছু অক্সিলারি কেমিক্যাল। হুম। সো নাওএডেজ বেসিক কেমিক্যাল বলতে আমরা বুঝি অ্যাসিড অ্যান্ড হাইড্রোজেন পারঅক্সাইড, কস্টিক সোডা, এই ধরনের জিনিসগুলোকে। বেসিক কেমিক্যাল বাংলাদেশে এখন অনেক তৈরি হচ্ছে। অক্সিলারি কেমিক্যালস, স্পেশালিটি কেমিক্যালস স্টিল মোস্টলি ইম্পোর্টেড। তারপরে বেসিক অ্যান্ড অক্সিলারি কেমিক্যালস মিলিয়ে আমি বলবো যে একটা রাফ এস্টিমেট হচ্ছে $1.5 to $2 billion কেমিক্যালস টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইম্পোর্ট করে ইউজ করে। শুধু টেক্সটাইল ইন্ডাস্ট্রি $2 billion কেমিক্যাল। সো ওয়াও, $1.5 to $2 billion টেক্সটাইল কেমিক্যাল ইন্ডাস্ট্রি। সো এইখানে আমাকে যদি একটা আইডিয়া দিতেন যে এর মাঝখানে আসলে কি পরিমাণ ইম্পোর্টেড এবং কি পরিমাণ লোকালি ম্যানুফ্যাকচার্ড। Still you can say about more than 80% imported and rest locally manufactured. আমরা বলবো we are one of the oldest textile chemical manufacturing company 1990 থেকে। কারেন্টলি আমাদের 5টা ইউনিট আছে, যেখানে অক্সিলারিজ, ফিনিশিং এজেন্টস, প্রিন্টিং এজেন্টস, ইঙ্কস, এগুলো আমরা তৈরি করি। সো আমাদের মতো আরও কোম্পানি আছেন, এবং রিসেন্টলি there is a big intention of foreign companies to set up their manufacturing units here বাংলাদেশে। কেন? কারণ টেক্সটাইল ইন্ডাস্ট্রি যে হিউজ ভলিউম লাগছে, সো এটারও কস্ট সেভিং কীভাবে করা যাবে। যদি আমি যেটা ইম্পোর্ট হচ্ছে সেটা যদি আমি লোকালি ম্যানুফ্যাকচার করি, ডেফিনেটলি এখানে ভ্যালু এডিশন বাড়বে। আরও কিছু চ্যালেঞ্জ আছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। অ্যাকচুয়ালি টেক্সটাইল ইন্ডাস্ট্রির ফিউচারের জন্যই কেমিক্যাল ইন্ডাস্ট্রির গ্রোথটা হয় এখানে দরকার। সেটা হলো, যেমন আরেকটা হচ্ছে লিড টাইম। আগে যে গার্মেন্টস অর্ডারগুলো আসতো বড় লিড টাইম ছিল, লিড টাইম কমে গেছে। সো 3 উইকসে ডেলিভার করে দিতে হচ্ছে। তাহলে তাকে কি সব র ম্যাটেরিয়াল রেডি রাখতে হবে নিজের ইউনিটে রেডি রাখতে গেলে ভ্যারাইটি অফ কেমিক্যালস অ্যান্ড প্রোডাক্টস, তাকে ইনভেন্টরি কত রাখবে? 6 মান্থস, তার বিশাল ইনভেন্টরি কস্ট আছে। কস্ট অফ ফাইন্যান্সিং বেড়ে যাচ্ছে, অলরেডি বেড়ে গেছে অনেক। সো এটা কমানোর উপায় কি? এখন হচ্ছে যে হ্যাঁ, আমি যদি জাস্ট ইন টাইম করতে পারি, আমার যদি একটা রেঞ্জ অফ ম্যানুফ্যাকচারার্স থাকে। সো বাংলাদেশে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে, আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলতে দুইটা, আবার এখানে একটু মেজর ডিভাইড করি। একটা হলো এক্সপোর্ট, আর একটা লোকাল। বাংলাদেশের লোকাল টেক্সটাইল ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক বড়। উই হ্যাভ এ 150 মিলিয়ন বা 170 মিলিয়ন পিপল। তার জন্য তো লোকালি বড় ম্যানুফ্যাকচারিং আছে। এক্সপোর্ট ইন্ডাস্ট্রি দে এনজয় ডিউটি ফ্রি ইম্পোর্ট ফ্যাসিলিটি। সো আমরা যেমন আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটসগুলোর ভিতরে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ডিউটি ফ্রি, বন্ডেড। সো উই ইম্পোর্ট র ম্যাটেরিয়ালস ডিউটি ফ্রি অ্যান্ড উই সরাসরি এক্সপোর্ট ড্রিভেন গুলোতে দিচ্ছি। কিন্তু আমাদের মতো আরও আছেন যারা বন্ডেড কেমিক্যাল ফ্যাক্টরি আছে। সবারই একটা প্রবলেম হচ্ছে যে গভর্নমেন্টের এই যে বন্ডের রেগুলেশনটা, এটা লেভেল প্লেইং ফিল্ড না। মানে আমি যদি ইম্পোর্ট করি তাহলে আমার কম খরচ লাগছে না, কম খরচ না, there is a process benefit। যেমন যখন ইম্পোর্ট করে স্টকে রাখে, পরে এটার ইউজেস ডিক্লারেশন দেয়। আর লোকাল ফ্যাক্টরি থেকে কিনতে গেলে তাদেরকে আগে ইউজেস ডিক্লারেশন দিতে হয়। এটার কিছু মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আসলে একটা খুব ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রি, এবং আমি একটা প্রোডাক্ট ইউজ করার আগে অনেক সময় জানি না যে এর ভিতরে কোন কেমিক্যাল কতটুকু লাগবে। সো নিজের কাছে নেওয়ার আগে অনেকে ডিক্লারেশন দিতে পারে না। এই ধরনের লেভেল প্লেইং ফিল্ডের অভাব আছে কিছু, যে কারণে অনেক টেক্সটাইল এক্সপোর্ট ইন্ডাস্ট্রি লোকাল থেকে কেনার আগে বদলে ইম্পোর্ট করতে ইজিয়ার ফিল করে। তো আমাদের যদি একটা $2 billion মার্কেট থাকে যার 80% ইম্পোর্ট ড্রিভেন হয়, কারেন্ট সিচুয়েশনে যখন আমরা আসলে ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমাতে চাচ্ছি, প্লাস লিড টাইমের ব্যাপারটা আপনি যেটা বললেন, প্লাস কস্ট অফ ফাইন্যান্সিং যদি অ্যাড হয়, তাহলে তো এখানে যদি পলিসি লেভেলে কিছু আমরা গভর্নমেন্ট ফ্যাসিলিটি বা হ্যান্ড হোল্ডিং পাই, তাহলে এখানে তো লোকাল ম্যানুফ্যাকচারারদের জন্য দ্য অপরচুনিটি ইজ ভেরি বিগ। Actually, if you say like industrial evolution of any country, টেক্সটাইল ইন্ডাস্ট্রি আগে গ্রো করে, তা আদার ইন্ডাস্ট্রি গ্রো করে, এরপরে ব্যাকওয়ার্ডে কি আসে? আইটি আসে, আর আসে কেমিক্যাল। If chemical industry doesn't grow, other industry will be always dependent on import. So chemical industry কে সাপোর্ট করতে হবে। সো এখানে পলিসি ওয়াইজ যে জিনিসগুলো লাগে, দুইটা খুব সিম্পল করে বললে, বন্ডেড কেমিক্যাল ফ্যাক্টরি, বন্ডেড এক্সপোর্ট ইন্ডাস্ট্রিগুলোর ভিতরে প্রসেসটাকে ইজিয়ার করতে হয়। আরেকটা হচ্ছে যেগুলো বন্ডেড টেক্সটাইল মিল না, লোকাল টেক্সটাইল মিল, তারা যে ইম্পোর্ট করছে, আমি ইম্পোর্ট সাবস্টিটিউট যদি এখানে তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশে হচ্ছে কি ফিনিশ প্রোডাক্টের ইম্পোর্ট ডিউটি
is sometimes lower than the import duty of raw materials because এইভাবে ডেভেলপ হয়ে আসছে। সো আমাদেরকে দেখতে হবে যে র ম্যাটেরিয়ালসগুলো কী, সেটার ইম্পোর্ট ডিউটি এবং ফিনিশ প্রোডাক্ট ইম্পোর্ট ডিউটির ভিতরে একটা ডিফারেন্স থাকতে হবে যেন লোকাল ম্যানুফ্যাকচারিংটা ওই ইনসেন্টিভটা থাকে যে আমি র ম্যাটেরিয়াল এনে লোকালি ম্যানুফ্যাকচার করব। সো এই দুইটা ইন ব্রড ওয়ে যদি দুইটা বেনিফিট নিয়ে কাজ করা যায়, টেক্সটাইল কেমিক্যাল ইন্ডাস্ট্রি অনেক গ্রো করবে এবং একই জিনিসটা অন্য ইন্ডাস্ট্রির জন্য প্রযোজ্য। অন্যান্য যেগুলো লোকাল আর এক্সপোর্ট ইন্ডাস্ট্রি তাদের জন্য ব্যাকওয়ার্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিকে এইভাবে। এই প্রসঙ্গে আরেকটা কোয়েশ্চেন করতে চাই, আপনি যেটা বললেন যে অনেক ফরেন ব্র্যান্ডস বাংলাদেশে ওদের ম্যানুফ্যাকচারিং সেটআপ করতে যাচ্ছে, অলরেডি এস্টাবলিশ করে ফেলেছে এবং ইন প্রসেস আছে। জার্মান কোম্পানি, জাপানিজ কোম্পানি, কোরিয়ান, আমাদের আমরা একটা অ্যাসোসিয়েশন করেছি বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড ডাইস্টফ ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। আমি উদ্যোক্তা ছিলাম, এখন প্রেসিডেন্ট ওখানে। সো আমাদের এখানে এই ধরনের মেম্বাররা এসছেন এবং তাদেরকে আমরা নিয়ে একসাথে কাজও করছি উইথ গভর্নমেন্ট অথরিটিস লাইক এনবিআর, ইকোনমিক জোন অথরিটিস, যে কিভাবে আরো ফ্যাসিলিটেট করা যায়। সো এটা তো আলটিমেটলি গভর্নমেন্ট যে থট প্রসেস থেকে ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করে বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করে, সো আলটিমেটলি এইটার মানে সবচেয়ে ভালো ইমপ্লিমেন্টেশন তো এটাই হতে পারে যে ফরেন ইনভেস্টাররা আসবে, তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সেট করবে। বাট এখানে একটা কোয়েশ্চেন যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে, ধরেন আমি একটা ফরেন ব্র্যান্ড, আমি বাংলাদেশে আসলাম, আমি আমার মতো সেট আপ করলাম, কিন্তু বাংলাদেশে এখানে এন্টারপ্রেনার যদি আবার এরকম ভাবে কোনো ফরেন ব্র্যান্ডের রিপ্রেজেন্টেশন ছাড়া নিজেরা করতে যেতেন, তাহলে এটা কি আমার লোকাল এন্টারপ্রেনারের জন্য একটু চ্যালেঞ্জ ইম্পোজ করছে কিনা? সেই চ্যালেঞ্জ তো আমাদেরই চ্যালেঞ্জ। আমরা প্রথমত এখন পর্যন্ত আমরা নিজেদের নামে পরিচিত, নিজেরাই আমরা R&D করি, আমাদের প্রোডাক্টগুলো আমাদের ব্র্যান্ডে আমরা ডেভেলপ করছি। আসলে যে কোনো ইন্ডাস্ট্রি বলেন, যে কোনো মার্কেট বলেন, ইউ হ্যাভ টু হ্যাভ ইনোভেশন, right? So you have to, we are spending a lot of money in R&D in our lab to develop product. We have foreign technicians who are doing the research. কারণ আমি যদি প্রোডাক্ট ডেভেলপ করতে না পারি তাহলে আমি কি থাকবো? আমি তো তাহলে ডিপেন্ডেন্ট থাকবো। সো ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে এখানে ইনভেস্ট করতেই হবে। সো বেসিক্যালি মানে এই মার্কেটটাও অ্যাকচুয়ালি মুভি মার্কেটের মতোই হবে। সো যখন ফরেন প্লেয়ার্স আসবে, আমরা যদি ওটাকে প্রোটেক্ট করতে চাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আসলে গ্রো করবে না, আমাদের রাদার কম্পিটিটিভ হয়ে ওটাকে চ্যালেঞ্জ করতে হবে। আমাদের বাংলাদেশের কোন স্ট্রেংথের কারণে আমরা ইকোনমিক্যালি গ্রো করব? ওয়ার্কফোর্স, আওয়ার ন্যাচারাল রিসোর্সেস। সো সেম জিনিসটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যেমন খাটে, আমার কেমিক্যাল ইন্ডাস্ট্রিতেও খাটে, সেখানে আমাকে তো গট ইট। এবং এখানে আপনি বলছিলেন যে আপনার কোনো না কোনো একটা জায়গায় স্ট্রেংথ বিল্ড করতে হবে, যেটা অন্য কেউ হয়তো ওইভাবে করতে পারবে না। সো এটা নিয়ে যখন আমি আসলে ডাইজিন নিয়ে পড়ছিলাম, তখন আমি একটা জিনিস মানে আবিষ্কার করলাম এখানে, যে ডাইজিন মেশিন বিক্রি করছে, সেই মেশিনের যে ইঙ্ক সেটা বিক্রি করছে, আবার সেই ইঙ্কের ম্যানুফ্যাকচারিং করছে। সো আপনারা পুরা কাস্টমারের জার্নিটাতে হেল্প করছেন। থ্যাংক ইউ ফর সেইং দ্যাট। বাট আমরা although we try to give total solution but not in everything. We are specialized in dyeing, printing, finishing. So we also have a machinery business which sells some dyeing, printing, finishing, laboratory and testing equipment related to the same customer base and industry we work in. So এখানে আমরা যে জিনিসগুলো ভালো, আমরা ল্যাবরেটরি অ্যান্ড টেস্টিং মেশিনে ভালো। আমরা অনেক ইনভেস্ট করেছিলাম ডিজিটাল প্রিন্টিং নিয়ে কাজ করতে। সো ডিজিটাল প্রিন্টিং ইকুইপমেন্ট অ্যান্ড ইঙ্কে উই আর দি লার্জেস্ট ইন বাংলাদেশ, অ্যান্ড নাও উই হ্যাভ এস্টাবলিশড এ ডিজিটাল প্রিন্টিং ইঙ্ক ফ্যাক্টরি বিকজ দের ইজ এ ভেরি বিগ গ্রোথ পোটেনশিয়াল ইন দ্যাট। আর এই কাজটা করতে আমাদের আজকে থেকে লাস্ট 15 years ধরে ইনভেস্ট করতে হয়েছে ইন টার্মস অফ our own learning, research, demonstration, training centers. We had to build our own team for learning all this and giving service. So এখানে আপনারা ডিজিটাল প্রিন্টিং এর জন্য যে মেশিনারিজ গুলো নিয়ে কাজ করছেন, এইগুলো মেইনলি কোন দেশ থেকে আসে? আমরা ইতালির মেশিন করি, চায়নার মেশিন করি। সো এখানে যেটা আছে, এক্সপোর্ট ইন্ডাস্ট্রি, লোকাল ইন্ডাস্ট্রি, দুই জায়গাতেই দুই ধরনের মেশিনারি চাহিদা আছে। সব থেকে বেশি যে জিনিসটা আমি বলবো আমাদের স্ট্রেংথ, আমরা ইকুইপমেন্টগুলোতে আমাদের সার্ভিস অ্যান্ড অপারেশন ক্যাপাবিলিটিগুলোকে
খুব ভালোভাবে ডেভেলপ করেছে। আফটার সেল সার্ভিসের আসলে আমি যেটা মনে করি যে আমাদের দেশে ইকুইপমেন্ট অ্যান্ড সফটওয়্যারেরও অনেক বড় পোটেনশিয়াল আছে। আমরা যখন ইকুইপমেন্ট সেল করছি, সার্ভিস দিচ্ছি, আমাদের ছেলেরা আমরা দেখি যে তারা এই জিনিসগুলো শুধু সার্ভিস দেওয়াতে সক্ষম তা না, তারা এগুলো বানাতেও পারবে। এর জন্য সরকারের একটা ভিশন দরকার, একটা রোড ম্যাপ দরকার, পলিসি সাপোর্ট দরকার। গট ইট। আমরা যখন বাংলাদেশের আসলে ম্যানুফ্যাকচারিং নিয়ে কথা বলি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি আরএমজির পরে, ফার্মাসিউটিক্যালসের পরে হোয়াট ক্যান বি দ্য নেক্সট বিগ থিং, এটা ইলেকট্রনিক্স হতে পারে, কিন্তু এই যে মেশিনারিজগুলা যেটা আমার এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলোর সাপোর্ট সিস্টেম হিসেবে লাগবে, এটা কমপ্লিটলি এখনো ইম্পোর্ট ড্রিভেন আছে। এবং এখন তো আসলে মেশিনও স্মার্ট মেশিন হচ্ছে, মানে এখন আসলে ওই রকম মানে অটোমেটেড পিএলসি ড্রিভেন মেশিন ছাড়া আসলে মেশিনও নাই। সো এইগুলাতে যেখানে আপনারা এখনো হয়তো গ্লোবাল এস্টাবলিশ ব্র্যান্ডের জন্য বাংলাদেশ পার্টে কাজ করছেন, এইখানে কি কোনো ম্যানুফ্যাকচারিং ইন ফিউচার করা যেতে পারে কিনা? আপনার বাংলাদেশে অনেকেই ট্রাই করছে। আমি বলবো, আপনি দেখবেন যে আমরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আগে রিঅ্যাক্টর ইম্পোর্ট করতাম, এখন আমরা লোকালি ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিচ্ছি। আমাদের এখানে গার্মেন্ট, ওয়াশিং ডাইং ইকুইপমেন্ট তৈরি হচ্ছে আগে থেকে, এখন আরও অ্যাডভান্স হচ্ছে। আমরা কেন ইনভেস্ট করছি না মেশিন ম্যানুফ্যাকচারিংয়ে? স্টিল বড়োভাবে করতে গেলে যে একটা পলিসি ব্যারিয়ার আছে। আপনার পার্টস আমি যে আনবো, এটার ডিউটিটা অনেক বেশি, 37% করে যায়, অথচ একটা কমপ্লিট মেশিন ইম্পোর্ট করলে 1% ডিউটি। সেম প্রবলেম উইথ দ্য কেমিক্যাল অ্যাজ ওয়েল, র ম্যাটেরিয়ালের যে ডিউটি সেটা বেশি। হ্যাঁ, কেমিক্যালে হয়তো আপনার র ম্যাটেরিয়ালের ডিউটি 45%, ফিনিশ প্রোডাক্ট 30%, দ্য ডিফারেন্স ইজ অত না। হ্যাঁ, বাট এখানে 1 আর 37। বাট এখানে মেশিনারিতে যেখানে আমাদের লোকালি কিছুই নেই, পার্টস সবই আনতে হবে, সেখানে এইটা অনেক বড় প্রবলেম। স্টিল ইভেন যারা মেশিনের সার্ভিস প্রোভাইডার এবং ইন্ডাস্ট্রি যে যারা মেশিন ইউজ করছে তাদের জন্য সমস্যা। আমি মেশিন 1% ডিউটিতে এনেছি, একটা পার্টস নষ্ট হচ্ছে, পার্টসটা আনতে গেলে কিন্তু 37% ডিউটি। সো এই জিনিসটা গভর্নমেন্ট যদি এটাকে নিয়ে একটা ভিশন নিয়ে যদি কাজ করে, ডিউটিটা কমিয়ে দেয়, তাহলে অনেক ইকুইপমেন্টই তৈরি করা সম্ভব। যেমন আপনার ইলেকট্রনিক্সে তো আপনার হোয়াইট গুডস, টিভি, ফ্রিজ এবং মোবাইল ইকুইপমেন্টে তো বাংলাদেশে বড় ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। রাইট, গভর্নমেন্ট তো সেই লক্ষ্যে অনেক কিছু তাদেরকে ছাড় দিচ্ছে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যান্ড আদার ইন্ডাস্ট্রি এত ইকুইপমেন্ট ইম্পোর্ট করছে, এর ভিতরে অনেক ইকুইপমেন্ট আছে যে মানে একটা সিঙ্গেল টাইপ অনেক বেশি লাগে। সো সেটারও মাস ম্যানুফ্যাকচারিং, গার্মেন্টস সুইং মেশিন, মাস ম্যানুফ্যাকচারিং। রাইট। না, এখানে আমার যেটা মনে হয় যে ধরেন একটা ইমার্জিং কান্ট্রিতে যখন যে কোনো ইন্ডাস্ট্রি বুম করে, এটার একটা সার্টেন টাইম পর্যন্ত গভর্নমেন্টের হ্যান্ড হোল্ডিং লাগবে। আপনি বন্ডেড ওয়্যারহাউসের সিস্টেমটাই যদি বলেন, সো লাইক বাংলাদেশের গার্মেন্টস বুম নিয়ে যদি কেউ কোনোদিন কেস স্টাডি বানাতে বসে, তাহলে দেখা যাবে যে এই পলিসিগুলোই আসলে হেল্প করেছে। বা ইভেন কোভিডের সময় প্রণোদনার ব্যাপারটা যদি চিন্তা করেন, সো অবভিয়াসলি আমাদের লাইক মেশিনারিজ ম্যানুফ্যাকচার যে পার্টটা, যেটা এখনো আমরা ওইভাবে মানে খুব বড় স্কেলে করতে পারছি না দেশের ভেতরে, সেখানে গভর্নমেন্টের কাছে হয়তো এই দাবির জায়গাগুলো নিয়ে যেতে হবে। আমাদের চিন্তাটা এটা এভাবে করা যে আমরা যদি মনে করি যে আমি আমাদের দেশে ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমাবো, তাহলে কি আমাকে যে জিনিসগুলো ইম্পোর্ট করছি সেগুলো আগে কিভাবে তৈরি করতে পারি সেটা দেখা দরকার। ইম্পোর্ট কেন করছি? লোকাল কনজাম্পশনের জন্য। রাইট। তাহলে সেটা যদি আমি তৈরি করতে পারি, কিছু ভ্যালু এডিশন হলো, কিছু আমার ডলার বাইরে কম গেল। রাইট। এবং এইভাবে করে এটা করার জন্য কি কিছু ডিউটি স্ট্রাকচারে বেনিফিট দিলেই হয়ে যাওয়ার কথা। কারণ আমাদের দেশে তো উদ্যোক্তারা নিজে থেকে করবে। ইনসেন্টিভ যে সবাই চাইবে তা না। আমি ইনসেন্টিভ চাইবো, আমি এক্সপোর্ট করলে ইনসেন্টিভ চাইবো, কিন্তু আমি যদি বলি না আমি এক্সপোর্ট করবো না, আমি লোকালি সেল করবো, বাট তুমি জাস্ট ফিনিশ প্রোডাক্ট ইম্পোর্টের এগেইনস্টে আমি যেন লোকালি ম্যানুফ্যাকচার করতে পারি, এটা আমাকে ক্রিয়েট করে দাও। রাইট। সো আমরা তো টেক্সটাইল কেমিক্যালস নিয়ে অনেকক্ষণ কথা বললাম। সো এই টেক্সটাইলের বাইরে আর কোনো ইন্ডাস্ট্রিতে কি আপনাদের কেমিক্যালস? আমরা লেদার কেমিক্যাল, লেদার ডাইস্টাফ সেল করি অনেক আগে থেকে। লেদার কেমিক্যালস কিছু আমরা তৈরি করি এখানে। বলবো লেদার ইন্ডাস্ট্রির আমাদের তো অনেক সম্ভাবনা, নানা কারণে লেদার ইন্ডাস্ট্রিটা গ্রো করছে না সেভাবে, বাট এটা গ্রো করলে এবং লেদার গুডসের এক্সপোর্ট বাড়লে এটারও বড় সম্ভাবনা আছে এবং ভ্যালু এডিশন হায়ার দেন টেক্সটাইল। রাইট। অ্যান্ড
আপনাদের একটা কনজিউমার ব্র্যান্ডও আছে, ওটা নিয়ে যদি রাইট। আমরা কনজিউমার প্রোডাক্টস একটা ব্র্যান্ড লঞ্চ করছি লাস্ট 1 ইয়ার ধরে, বেসিক্যালি ডাইসিন কনজিউমার প্রোডাক্টস নামে। আমরা স্টিল আরবান কনজিউমারদের জন্য সুপার শপ রিলেটেড প্রোডাক্টসগুলো লঞ্চ করেছি। এখানে আমাদের ইচ্ছা আছে বেশ কিছু ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস নিয়ে আসার, যেটা রেগুলার কনজিউমার প্রোডাক্টস, যেটা আমাদের কনজিউমার প্রোডাক্টসটা হলো হাউস হোল্ড ক্লিনিং এজেন্টস লাইক ডিটারজেন্টস, হ্যান্ড ওয়াশ অ্যান্ড আদার্স, বাট এর পাশাপাশি কিছু ভ্যালু অ্যাডেড প্রোডাক্টসগুলো আমরা নিয়ে আসতেছি। এটা কিরকম মার্কেট ফিডব্যাক পাচ্ছেন? মার্কেট ফিডব্যাক খুব ভালো, কোয়ালিটি ফিডব্যাক কাস্টমারদের খুব ভালো, বাট এই মার্কেটটা খুব বেশি আপনার প্রমোশন ড্রিভেন, অ্যাডভার্টাইজমেন্ট, ব্র্যান্ড বিল্ড আপ অনেক বড়, যেটা ডেফিনেটলি আমি বলবো যে আমাদের চিন্তা ভাবনায় আমরা একটু ভিন্নভাবে আগাচ্ছি, কারণ এখানে অনেক বড় বড় লার্জ প্লেয়াররা আছেন, তাদের সাথে মার্কেটিং বাজেট নিয়ে উই ক্যানট কম্পিট। সো আমরা ডিফারেন্ট প্রোডাক্ট একটু ডিফারেন্ট ওয়েতে সোশ্যাল মিডিয়া বেসড কিভাবে আমরা একটা নিশ মার্কেট করতে পারি সেটাই করতে হবে। আমরা তো মানে আমার বিজনেসে আমরা তো কাজ করি হচ্ছে একবারে বটম অফ দ্য পিরামিড কনজিউমারদেরকে নিয়ে। সো ওই কনজিউমার বিহেভিয়ারে মানে আপনি ডেইলি এসেনশিয়াল ক্লিনজিং প্রোডাক্ট যেগুলো বলছেন ওগুলো নিয়ে আমাদের একবার একটা সার্ভে আমরা করেছিলাম। তো ওইখানে আমরা দুইটা পার্টি দেখেছি, মানে ব্র্যান্ড লয়ালিটি আছে, কারণ অনেক বছর ধরে পয়সা খরচ করে এখানে ব্র্যান্ড বিল্ড আপ করা হয়েছে, কিন্তু আমরা আসলে কি প্রোডাক্ট বিক্রি করতে চাই? আমরা প্রোডাক্ট বিক্রি করতে চাই যেগুলোতে আমরা হয়তো বাল্কে অনেক চিপে সোর্সিং করতে পারবো এবং কস্ট বেনিফিটটা কাস্টমারকে পৌঁছাতে পারবো। সো ওই জায়গায় গিয়ে আমরা তখন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি করতাম এরকম যে I will give the number one brand in the market, but I will not give you any discount. And I will give you the 30th brand of the market, but at heavy discount. So তোমার প্লেটে দুটো অপশনই আছে, এখন তুমি যেটা পিক করো আর কি। এবং এখানে বড় ব্র্যান্ডস যেমন আছে ঠিক তেমনি ভাবে আমাদের পুরান ঢাকায় বানানো অনেক ইরেগুলেটেড মানে আনরেগুলেটেড অনেক ছোট ছোট ব্র্যান্ডও আছে। এখানে আমি বলবো যে আমাদের এখানে লিমিটেশন হচ্ছে ডাইসিন অ্যাজ এ কোম্পানি উই হ্যাভ সার্টেন কোয়ালিটি প্যারামিটার্স, মানে আমাদের কাস্টমাররা ইন জেনারেল ইভেন নন টেক্সটাইলেও ডাইসিনকে যারা চেনে, ডাইসিন একটা সার্টেন কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে বলে বিশ্বাস করে। সো উই ক্যানট কম্পিট উইথ দ্য লোয়ার সাইড। সো আর এখানে হায়ার কোয়ালিটির দিকে যখন আমরা আরবান কনজিউমার দিকে চিন্তা করছি, এখানে কিছু প্রোডাক্টের ডিফারেন্সিয়েশনের মাধ্যমে তাদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি, কারণ আদারওয়াইজ জেনারেল প্রোডাক্টে কম্পিট করাটা যেখানে শুধু ভলিউমটা প্লে করে সেটা খুব কঠিন। আমি এই পর্যায়ে একটা টপিক একটু আনতে চাই, সেটা হচ্ছে কেমিক্যাল নিয়ে আমরা যখনই কথা বলি ওটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা নিয়ে অনেক কথা হয়, স্পেশালি আরএমজি টেক্সটাইলে তো এখন আর কেমিক্যাল তো সবার ভয়ের জায়গা, আমাদের বড় বড় দুর্ঘটনা ঘটেছে। সো আমি একটু দুইটা অ্যাঙ্গেলে শুনতে চাই। একটা হচ্ছে কেমিক্যাল স্টোরেজের থেকে যে সব মানে ফায়ার ইনসিডেন্ট হয়েছে বাংলাদেশে, সো এইখানে আপনারা আসলে কিভাবে আপনাদের সেফটি সিকিউরিটি মেজার করেন। আরেকটা হচ্ছে গার্মেন্টসে ডাইং এর পরে বা ইউসেজের পরে যে ইটিপি বা এগুলো নিয়ে যে কথাবার্তা হয়, ওইখানে ডাইজিন যেসব কেমিক্যাল নিয়ে কাজ করে ওইখানে আপনারা মানে কি কাজ করছেন? দেখেন, আমাদের দেশে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি ইজ দ্য মোস্ট রেগুলেটেড ইন্ডাস্ট্রি। রাইট। গভর্নমেন্ট ছাড়াও বায়াররাই অনেক প্রেশার দেয়, এবং বায়ারদের কারণে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেভাবে একটা রেগুলেটেড এবং কমপ্লায়েন্স মেনটেন করে চলে, সেম জিনিসটা আমাদের উপরেও এফেক্টেড। আমাদের কাস্টমাররা আমাদেরকে সেই কমপ্লায়েন্স এনশিওর করে, এবং ইভেন বায়ার ব্র্যান্ডরাও আমাদের কেমিক্যাল ফ্যাক্টরি ভিজিট করে এনশিওর করে। সো আমাদেরকে যেমন আমরা প্রোডাক্ট শুধু ম্যানুফ্যাকচার করা না, ওয়ার্ল্ডের যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি যে কোয়ালিটি সার্টিফিকেশন নিয়ে কেমিক্যাল তৈরি করে এবং সেল করে, আমাদেরকে সেগুলো নিতে হয়। এটা যেমন ZDSC, জিরো ডিসচার্জ অফ হ্যাজার্ডাস কেমিক্যাল, এর লেভেল 3 সার্টিফিকেশন আমাদের আছে। এই লেভেল 3 সার্টিফিকেশন কি, থার্ড পার্টি অডিটর আমাদের ফ্যাক্টরি ভিজিট করবে। নট অনলি মাই প্রোডাক্ট ইজ টেস্টেড অ্যান্ড সার্টিফাইড, বাট মাই হোল ম্যানুফ্যাকচারিং ইউনিট ইজ অডিটেড অ্যান্ড সার্টিফাইড টু বি নট হার্মিং দ্য এনভায়রনমেন্ট। মানে কনসেপ্টটা হচ্ছে আমার প্রোডাক্ট, আমি একটা কেমিক্যাল সেল করলাম, ডেফিনেটলি আমাকে এনশিওর করতে হয় যে আমার কাস্টমার এটা ইউজ করে যে প্রোডাক্টটা তৈরি করবে, দ্যাট উইল নট হার্ম দি এনভায়রনমেন্ট অ্যান্ড দ্যাট কেমিক্যাল উইল নট হার্ম দি এনভায়রনমেন্ট অফ দেয়ার ফ্যাক্টরি। At the same time, I have to ensure that my factory doesn't harm the environment. So আমরা এই ধরনের রেগুলেটেড বলেই আমরা বলতে পারি যে না, আমরা আমাদের অ্যাজ পার্ট অফ আওয়ার CSR আমরা পরিবেশকে কোনোভাবে দূষিত করি না, অ্যান্ড উই আর অলসো অডিটেড অ্যান্ড রেগুলেটেড। সো দ্যাটস হাউ উই এনশিওর। গট ইট। সো এইটা মানে এই কেমিক্যাল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল কেমিক্যাল না হয়তো, বাট ওভারঅল কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এটা মানে অনেকবার সংবাদ শিরোনামে এসেছে জাস্ট
এই হ্যাজার্ডাস ব্যাপারগুলো নিয়ে। সো এইখানে আমার মনে হয় আপনারা তো একটা প্রোডাক্ট তৈরি করলেন, ম্যানুফ্যাকচারিং এর সময় আপনি আপনার সার্টিফিকেশন লস মেনে চললেন, কিন্তু আমি যখন এটা ইউজ করলাম, করার পরে যখন ডিসচার্জ করলাম, ওইটা আমি কোথায় ডিসচার্জ করলাম, এটা তো বেসিক্যালি এন্ড কনজিউমারের ওই ফ্যাক্টরি রেসপন্সিবিলিটি। অফকোর্স হ্যাঁ, সো এই মার্কেটটায় তো আসলে অনেকভাবে বায়াররা প্রেশার দেওয়া বা গভর্নমেন্টের এনভায়রনমেন্টাল উইংগুলো থেকে প্রেশার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এইখানে আপনার মানে আমি ফ্রম আ সেলার্স পার্সপেক্টিভ জিজ্ঞেস করছি যে ইন লাস্ট 10 years 20 years আপনি কি এই জায়গাটায় কোনো চেঞ্জ দেখছেন কিনা? ডেফিনেটলি। আপনি ইভেন এক্সপোর্ট ইন্ডাস্ট্রিও তো আজ থেকে 10 বছর আগে এতটা ওয়েল মেইনটেইনড ইন টার্মস অফ এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট, ওয়েস্ট ট্রিটমেন্ট ছিল না। এখন এক্সপোর্ট ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ফ্যাক্টরি প্রপার ইটিপি ছাড়া চলতে পারবে না, বিকজ বায়ার, আপনার এক্সপোর্ট ফ্যাক্টরি এমন আছে, আপনার এমনভাবে বায়ারদের আপনার সিসিটিভির মাধ্যমে মনিটরিং থাকে। সো তারা কীভাবে চলবে? এবং আমরা বলবো যে এখন টেক্সটাইল কেমিক্যাল আমরা যে সেল করি, আমাদেরকে এইভাবে কেমিক্যাল কন্টেন্ট কন্ট্রোল করতে হয় যে একটা বাচ্চা যদি তার কাপড় একটু মুখে দিয়ে দেয়, তাও তার জন্য এটা টক্সিক হবে না। সো মানে কি ফুড গ্রেড হয়ে যাচ্ছে প্রায় নিয়ারলি। সো এই হিসাবে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি আমি বলবো খুবই ভালো জায়গায় আছে। বাট অফকোর্স আমি বলবো যে না, লোকাল টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্টিল অনেক পিছিয়ে আছে, বিকজ যেটা আমাদের সারা দেশের সমস্যা, যেটা যে আমাদের লজ আছে বাট আমাদের ইমপ্লিমেন্টেশন, অডিট করা, রেগুলেটেড করা, এটার ক্ষেত্রে দেখার অনেক অভাব আছে। সো ভাইয়া, আমরা মোটামুটি লাস্টের দিকে আছি আমাদের কনভারসেশনের। এই পর্যায়ে আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে ধরেন আমরা যখনই কোনো একটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি, ইউ বিং ওয়ান অফ দ্য লাইক লিডার্স অফ দ্যাট ইন্ডাস্ট্রি, আপনি অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করছেন আপনার কোম্পানিতে, আপনার ম্যানুফ্যাকচারিং হাবগুলোতে। সো আমি এই জায়গায় দুইটা পার্সপেক্টিভ নিয়ে একটু কথা বলতে চাই। একটা হচ্ছে যে প্রথমত যারা এই সেক্টরে তাদের ক্যারিয়ার করতে চায়, আমি এমপ্লয়মেন্ট পার্সপেক্টিভ থেকে বলছি। সো এইটার আসলে ফিউচারটা কীরকম, এটা হচ্ছে মানে কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে যে যেহেতু এটা একটা টেকনিক্যাল সেক্টর, সো এইখানে যদি কেউ এখানে বিজনেস করতে চায়, তার তো একটা সার্টেন লেভেল অফ টেকনিক্যাল নো হাউ লাগবে, কারণ অবভিয়াসলি অনেক রকম কালার কোডিংয়ের ইস্যু থাকে, অনেক কমপ্লায়েন্সের ব্যাপার থাকে। সো ধরেন বাংলাদেশে আমরা আসলে যে টিজির জন্য কথা বলি, এর বাইরেও একটা বড় টিজি আছে যারা হয়তো টেকনিক্যাল নো হাউটা নাই, তারা হয়তো নর্মাল এডুকেশন করেছে। সো একটা হচ্ছে এমপ্লয়মেন্টের দিক দিয়ে এই সেক্টরের প্রসপেক্টটা কি, আর একটা হচ্ছে কেউ যদি এই সেক্টরে ব্যবসা বাণিজ্য করতে চায় তাহলে তাদের জন্য প্রসপেক্ট কি হতে পারে? আচ্ছা, জব অ্যান্ড বিজনেস দুটো আলাদাভাবে বলি। জব করতে গেলে টেক্সটাইলে অফকোর্স আপনার টেকনিক্যাল লোক লাগবে, টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং এক্সপার্টাইজ লাগবে। এর জন্য বাংলাদেশে অনেকগুলো টেক্সটাইল ইউনিভার্সিটি আছে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভিতরেও সাব স্পেশালিটি আছে যারা বিভিন্ন সাবসেক্টরের জন্য স্পেশালাইজভাবে বের হচ্ছে। এর বাইরেও নন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য বড় স্কোপ আছে, বিকজ একটা বড় ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের অ্যাক্টিভিটির লোক থাকে, প্রোডাকশন থাকছে, মেইনটেনেন্স আছে, মার্কেটিং আছে, বিজনেস ডেভেলপমেন্ট আছে, অ্যাডমিন আছে। সো ইন্ডাস্ট্রি এত বড় হয়েছে, আসলে তো শুধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার আর আদার ইঞ্জিনিয়ার না, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই এখানে অনেক দরকার আছে। আপনি যেমন ডক্টর আর বিং এমপ্লয়েড ইন দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি, অনেক কিছু আছে। আপনারা টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে সুপার শপ নিয়ে কাজ করেন, অনেক ধরনের রিলেটেড আছে। সো জবের জন্য ডেফিনেটলি টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমাদের দেশের জন্য এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য একটা বিশাল আশীর্বাদ আর কি। আর বিজনেস করতে গেলে এখানে কেমিক্যাল পার্টে বিজনেস করতে গেলে বাংলাদেশে ডেফিনেটলি এটা এখন খুবই কম্পিটিটিভ একটা সেক্টর, কারণ বাংলাদেশে যেহেতু টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইজ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, ডেফিনেটলি সারা ওয়ার্ল্ডের সব ক্যাপেবল কোম্পানিরা বাংলাদেশে আছে, এবং বাংলাদেশেও অনেক মানুষই ব্যবসাটায় জড়িত বা অনেকেই। তবে এখন বিজনেসটা যেভাবে চেঞ্জ হচ্ছে, যেহেতু আগে যেমন ধরুন ডাইসনের বিজনেসে আগে ট্রেডিং পার্টে বেশি ছিল, ম্যানুফ্যাকচারিং কম ছিল। এখন আমরা ম্যানুফ্যাকচারিং বাড়াচ্ছি। নাও ইন আওয়ার টোটাল বিজনেস উই আর ম্যানুফ্যাকচারিং অ্যাবাউট 30 to 40%। আমাদের ভিশন হচ্ছে যে ফিউচার আমরা শুধু ম্যানুফ্যাকচারিংয়েই থাকবো, ট্রেডিংটা কমে যাবে। কেন? কারণ ইউ হ্যাভ টু অ্যাড ভ্যালু। সো উইথ সো মাচ কম্পিটিশন, ট্রেডিংয়ের ভ্যালুটা কমে যাচ্ছে, প্রাইস কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। বেটার ইউ কাম উইথ
ম্যানুফ্যাকচারিং অর সাম সার্ভিস, যে সার্ভিসটা ইজ লাইক ইউ আর অ্যাডিং ভ্যালু, Right. you have to add value somewhere, otherwise only you are buying and selling, maybe এটা it's কাজ করবে difficult না, এটা কাজ করবে difficult করবে, very big স্কেলে করবে না। স্কেলে আসতে হবে। গট ইট। সো তার মানে বুঝলাম যে বেসিক্যালি একটা ইন্ডাস্ট্রি যখন আর্লি ডেজে থাকে, ধরেন আমার কাছে গার্মেন্টস ছিল, কেমিক্যালের ডিমান্ড ছিল, আমি হয়তো বাইরে থেকে কিনে এনে একটা ট্রেডিং করে ব্যবসা করলাম, বাট যখন ইন্ডাস্ট্রি গ্রো করে গেছে, এখানে এই কেমিক্যালের সাপ্লায়ার হওয়ার জন্য হয়তো গ্লোবাল কোম্পানিজরাও এসেছে, লোকালি অনেকের সক্ষমতা দাঁড়িয়েছে। সো এখন আসলে আমার জাস্ট ট্রেডিং না করে হয়তো আফটার সেলস বা কোনো একটা স্পেশালিটি, হয়তো মেশিন সার্ভিসেসও হতে পারে, একটা হয়তো মেশিন সার্ভিসেস হতে পারে। এখন ফ্রিল্যান্সিং অনেক সার্ভিস যে প্রোভাইডার আছেন, তারা অনেক মেশিনিতে সার্ভিস দিচ্ছেন। যে কোনো একটা টেকনোলজি নিয়ে এক্সপার্টাইজ আসলে সেটা নিয়ে করা। গার্মেন্টসের সিইং মেশিনের একটা পার্টস বেশি লাগে, এটা ইম্পোর্টের বদলে আমি কিভাবে দেশে তৈরি করতে পারি, সো দেন আই হ্যাভ এ ভেরি বিগ কাস্টমার বেস। এই ধরনের চিন্তাগুলো, যে কোন একটু ইন্ডাস্ট্রি সম্পর্কে জানা, কোন জিনিসগুলো আসছে, কোনগুলো ব্যবহার হচ্ছে, এবং এখানে আমি আমার কোন এক্সপার্টাইজটা ব্যবহার করে একটা কিছু তৈরি করতে পারি, তৈরি করার দিকে নজর দেওয়াটা ভালো। গট ইট। সো আমাদের আজকের কনভারসেশনে আমরা বেসিক্যালি কভার করলাম বাংলাদেশের কেমিক্যাল তথা টেক্সটাইল কেমিক্যালের মার্কেট অপরচুনিটি, সেখানে ইম্পোর্ট বনাম লোকাল ম্যানুফ্যাকচারিং এর প্রোজ অ্যান্ড কনস কি আছে, অপরচুনিটিস কি আছে, অন্য ইন্ডাস্ট্রিতে কি হতে পারে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিনেস, অ্যান্ড লাস্টলি এখানে আমরা যদি ক্যারিয়ার করতে চাই, জব বা বিজনেস যে কোনোভাবে, এটার প্রসপেক্ট কি হতে পারে। তো লাস্টলি ভাই আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে যেহেতু আপনি জাস্ট ডাইজিন গ্রুপের এমডি নন, রেদার এই সেক্টরের যে আপনারা একটা অর্গানাইজেশন ক্রিয়েট করেছেন, সেই অ্যাসোসিয়েশনের দায়িত্বে আছেন। সো if I ask you যে top 3 ask from government, from regulators as policy support to your industry, সেটা কি হতে পারে, যদি if you say that top 3 points? আমরা যে ইম্পোর্ট সাবস্টিটিউট কেমিক্যাল তৈরি করতে গেলে আমাদের বন্ডেড কেমিক্যাল ফ্যাক্টরির যে রেগুলেশনগুলো আছে, সেই রেগুলেশনগুলো আরও সিম্পল করতে হবে। এটাই গভর্নমেন্টের কাছে আমাদের বড় চাওয়া, তাহলে আমরা এক্সপোর্ট ইন্ডাস্ট্রিকে আমরা বড় বেনিফিট এনে দিতে পারবো। আর লোকাল টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যান্ড আদার ইন্ডাস্ট্রিকে কেমিক্যাল সাবস্টিটিউট, ইম্পোর্ট সাবস্টিটিউট কেমিক্যাল তৈরি করতে গেলে আমাদের ফিনিশ প্রোডাক্টের ডিউটি আর র ম্যাটেরিয়ালের ডিউটির ভিতরে একটা অন্তত ডিফারেন্স ক্রিয়েট করতে হবে, যেন লোকালি ম্যানুফ্যাকচারিংটা ফিজিবল হয়, তাহলেই দেশে অনেক ফরেন কারেন্সি সেভিংস হবে। গট ইট। থ্যাংক ইউ। এই সেশনটা খুবই ইনসাইটফুল ছিল। কেমিক্যাল নিয়ে আসলে যেহেতু খুবই টেকনিক্যাল ইন্ডাস্ট্রি, অত নো হাউ মানে ইন জেনারেল থাকে না, সো আপনার কাছে অনেক টেকনিক্যাল কোয়েশ্চেনই বেশি করা হয়েছে। থ্যাংক ইউ ফর দ্য এনলাইটিং আনসার। সো লাস্টলি আমরা তো অনেক আসলে অপরচুনিটি নিয়ে কথা বললাম, আমি এই পর্যায়ে একটু জানতে চাই যে টেক্সটাইল কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা অ্যাজ আ ম্যানুফ্যাকচারার ওভারঅল বাংলাদেশে মানে সবচেয়ে বেশি কি প্রবলেম ফেস করছেন এখন ম্যানুফ্যাকচারার হিসেবে? অ্যাজ এ ম্যানুফ্যাকচারার আমি বলবো যে প্রবলেমটা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু ম্যানুফ্যাকচার সামথিং, দ্য সেটিং আপ টাইম অফ এ ফ্যাক্টরি ইজ ভেরি লং। রাইট। আপনার ইভেন ইফ ইউ হ্যাভ ল্যান্ড, বাট আপনার অল লাইসেন্সিং প্রসেস, ফ্যাক্টরি লাইসেন্স, environmental license, electricity connection, everything takes too long, and uncertainty খুব বেশি। আমরা বাংলাদেশে কোনো প্ল্যানিং করে বলতে পারি না, একটা গ্যান্ট চার্ট বানাতে পারি না যে কবে আমি অপারেশনে যাব, আর আমাদের সবসময় এক্সপেক্টেড ডেট দিয়ে কাজ করতে। সো গভর্নমেন্টের এই দিকটাই দেখা উচিত যে কিভাবে একটা, এবং এটা কিন্তু ফরেন ইনভেস্টররা খুব বড় করে দেখে, যে কারণে আমাদের এফডিআই আরো আসতো, কিন্তু একটা ওয়ান স্টপ সার্ভিস, এই ওয়ান স্টপ সার্ভিসে আমি যাওয়ার পরে আমাকে একটা পুরো চেকলিস্ট ধরে এই যে ল্যান্ড অ্যাকুইজিশন ডান, ইউটিলিটি ডান, এভাবে করবে। আপনি ফরেন ইনভেস্টররা যে একটা রিজিয়নে, শুধু একটা দেশে না, একটা রিজিয়নে, সাউথ ইস্ট এশিয়া, সাউথ এশিয়া রিজিয়নে ইনভেস্ট করতে চায়, ওরা কি দেখবে? বিজনেস সেটিং আপ টাইম দেখবে, ট্যাক্স স্ট্রাকচার দেখবে, হাউ ইজি টু গেট ব্যাক, রিপ্যাট্রিয়েশন দেখবে। সো এটা আমাদের লোকাল ইনভেস্টরদের জন্য তো মোটামুটি একই। বিজনেস সেটিং আপ টাইম আমাকে কমাতে হবে, কস্টগুলো কমাতে হবে,
আর পলিসি বেনিফিট যেটা আগে আলাপ করেছি, যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি আমি বললাম যে বন্ডেড কেমিক্যাল ফ্যাক্টরির জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড লাগবে, ইম্পোর্টের সাথে যেন কম্পিট করতে পারে। আর লোকাল কেমিক্যাল ইন্ডাস্ট্রি লোকাল টেক্সটাইলে সেল করতে গেলে র ম্যাটেরিয়াল ডিউটি, ফিনিশ গুডসের ডিউটি একটা ডিফারেন্স থাকতে হবে। এটা সব ইন্ডাস্ট্রির জন্যই খাটে। এ ধরনের পলিসি অ্যান্ড ট্যারিফ রিলেটেড পাথওয়েগুলোকে ক্লিয়ার করতে হবে। আমি একটা কনসেপ্ট পড়েছিলাম, আমাদের পার্শ্ববর্তী দেশে এটা হয়েছিল। সো ল্যান্ড একুইজিশন যে কোনো ফরেন ইনভেস্টমেন্ট বা লোকাল ইনভেস্টমেন্টের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকে, বিকজ এইখানেই এটা একটা টাইম কনজিউমিং প্রসেস। সো আমাদের পার্শ্ববর্তী দেশে দেয়ার ওয়াজ অ্যান ইনিশিয়েটিভ কল ল্যান্ড ব্যাংক। তো ওনারা আইডেন্টিফাই করেছিল যে আমাদের প্রসপেক্টিভ জোন কি কি হতে পারে। সো আমি ওখানে গিয়ে আগে অধিগ্রহণের জন্য নেসেসারি স্টেপগুলো করে রাখছি এবং একটা গভর্নমেন্ট এন্টিটি ওইটার দায়িত্ব নিচ্ছে। সো যখন ইনভেস্টর আসছে, ওনারা 2 বছর লাগছে না, 1 মাসের মধ্যে, যেহেতু আগের প্রি প্রসেসিং ডান, আমি হ্যান্ড ওভার করতে পারছি। আমার মনে হয় আমাদের ইপিজেড গুলাকে আসলে ওই চিন্তাধারা থেকেই, হ্যাঁ, ইপিজেড ওই চিন্তাধারা থেকে ইকোনমিক জোন, গভর্নমেন্টের ইকোনমিক জোন তো খুব ভালো ইনিশিয়েটিভ, বাট এটা ইকোনমিক জোনটা সেই ধরনের এফেক্ট আনতে গেলে ওই যে ওভারঅল প্রসেস, ওয়ান স্টপ সার্ভিস বা শর্টার সার্ভিস, এই জিনিসটা রিয়েলি এফেক্টিভ হতে হবে। হয়তো বেজা চেষ্টা করছে, বাট আদার, আপনারা তো বেজার সাথে, আমরা বেজায় ল্যান্ড নিয়েছি। সো আমরা আশা করছি ফিউচারে এগুলো ইমপ্রুভ হবে, তখন আরও ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টগুলো আরও বাড়বে, আমাদের জন্য ইজিয়ার হবে প্ল্যানিং করা, ডিসিশন ইনভেস্ট করা। এনার্জি প্রাইসেস চ্যালেঞ্জ, এটা তো বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি চ্যালেঞ্জ, হোল ওয়ার্ল্ডে চ্যালেঞ্জ ফেস করছে, বাট আমি বলবো যে প্রসেস যদি ইজি হয়, আদার চ্যালেঞ্জগুলো মিট করা আরেকটু ইজিয়ার হবে, এটাই। ওকে, সো আজকের এই এপিসোডে বা আজকে আমরা যতক্ষণ কথা বললাম, আমরা ব্রডলি কেমিক্যাল স্ল্যাশ টেক্সটাইল কেমিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে মোটামুটি যতগুলো পয়েন্ট ছিল কভার করার চেষ্টা করেছি। অ্যান্ড আমার মনে হয়েছে যে বাংলায় এই ধরনের জিনিসপত্র, আমি তো আপনাকে ইন্টারভিউ করার আগে ঘাটতে গিয়েছিলাম, সো আমি রিটেন অনেক কিছু পেয়েছি, বাট এরকম একজন ইন্ডাস্ট্রি ভেটারান এসে বলছে এটা নাই। সো আমার মনে হয় যে এই কন্টেন্টটা হয়তো যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় বা ইন ফিউচার বিজনেস করতে চায় তাদের জন্য হেল্পফুল হবে। যদি কারো কাজে লাগে তাহলে আমার খুবই ভালো লাগবে। আমি চেষ্টা করেছি যেটুকু জানি বলতে। তবে আমি বলবো যে মানে তোমার এই ইনিশিয়েটিভটা খুব ভালো। এর মাধ্যমে আমাদের টেক্সটাইল গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি ফ্রেশ মাইন্ডস এবং ব্রাইটার মাইন্ডস খুব দরকার, কারণ ইন্ডাস্ট্রি অবশ্যই এখন একটা চ্যালেঞ্জিং টাইমের মধ্যে আছে ওভারঅল ওয়ার্ল্ড সিচুয়েশনের কারণে। সো আমি খুবই আশাবাদী যে নতুন নতুন ছেলেরা আসবে এবং ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে। বাট আপনাকে থ্যাঙ্কস, আপনি এত ব্যস্ততার মাঝখানে সময় বের করে এসেছেন। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ।